আসসালামু আলাইকুম। গ্রাফিক্স রুমের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটি অন্যান্য ইউটিউব চ্যানেলেও রয়েছে। তো আমিও আজকে এই প্রথমবারের মতো দিচ্ছি এই ক্লাসটি। সেটা হচ্ছে লোগো মিস্টেক্স, আই মিন কমন মিস্টেক্স অফ লোগো ডিজাইন। সাধারণত যারা নিউবি, যারা নতুন লোগো ডিজাইন শিখছেন বা শিখতেছেন অলরেডি, তারা বেশ কিছু ভুল করে থাকেন, যে ভুলগুলোর জন্য আসলে লোগো ডিজাইনের মিনিং বা লোগো ডিজাইনটাই নষ্ট হয়ে যায়, প্রেজেন্টেশনটাই নষ্ট হয়ে যায়। আর যে কারণে লোগো ডিজাইনের এই মিস্টেকগুলো আসলে অ্যাভয়েড করতে পারলে লোগো ডিজাইনটি আমাদের অর্থবহ হবে, ক্লায়েন্টের কাছে সমাদৃত হবে। তো এখানে বলে রাখা ভালো যে লোগো ডিজাইনের মিস্টেক আসলে অনেক, বলে শেষ করা যাবে না। হ্যাঁ, এক এক ইউটিউব চ্যানেলে এক একজন টিচার বা মেন্টর এক এক ধরনের মিস্টেক্স নিয়ে তারা প্রেজেন্টেশন করে তাদের চ্যানেলে। তো আমিও আমার পার্সপেক্টিভ থেকে আমি যতটুকু পেরেছি লোগো মিস্টেক্স যেগুলো হয় এবং যেগুলো অ্যাভয়েড করার মতো করলে লোগোটা কমপ্লিটলি সুন্দর হবে, প্রফেশনাল হবে, গুড লুকিং হবে, হ্যাঁ, বা মিনিমাল হবে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। আগেই বলে রাখি, এগুলোই সব না, এর বাইরেও আছে, তবে এগুলো হচ্ছে প্রধান এই রুলসগুলো যদি ঠিকমতো আমরা অ্যাভয়েড করতে পারি, এই নিয়মগুলো, ব্যাড রুলস যেটাকে বলে, তাহলে আমরা আমাদের লোগো ডিজাইনটাকে সুন্দর করতে পারবো। তো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। তো প্রথম যে আমাদের লোগো মিস্টেক্সটা হয় সাধারণত রং ইমোশন। এটা প্রায় অনেক জায়গাতেই দেখা যায়। এখন আমরা দেখি যে রং ইমোশনটা কি। আমি যদি ইলাস্ট্রেটরে যাই, যেমন সাপোজ এখানে আমি যা তৈরি করেছি সব কিন্তু এটা আগের তৈরি করা, অর্থাৎ এখানে সব কিন্তু প্রিমেড, টিউটোরিয়ালের সাথে এগুলো করা। যাই হোক, আমি প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে লোগো ডিজাইনের যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে রং ইমোশন। খেয়াল করে দেখেন, সাপোজ আপনি একটি রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট বা রিয়েল এস্টেট প্রজেক্ট এর লোগো ডিজাইন করবেন, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে একটা আইকন থাকতেই পারে, একটা টেক্সট থাকতেই পারে। তো ধরে নিচ্ছি এটা আমার টেক্সট। এখন এখানে টেক্সট রিয়েল এস্টেট ডেভেলপার ঠিক আছে, সেটা আমি ফন্ট অনুযায়ী সেটা একটা রাইট ফন্ট ইউজ করলাম, সেটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে দেখেন এই যে এই আইকনটা নিয়ে, অর্থাৎ আইকনটা রিলিভেন্ট না, আইকনটা মানে প্রাসঙ্গিক না। আপনার রিয়েল এস্টেট নর্মালি যদি আমি গুগলে সার্চ দিই তাহলে কি দেখবো, রিয়েল এস্টেটের লোগো ডিজাইনের বেশিরভাগ ক্ষেত্রেই বিল্ডিং, কোনো লং আপনার লং বিল্ডিং বা কোনো বাড়িঘর, হ্যাঁ, এরকম কোনো কিছু আমরা দেখতে পাবো। এটাই স্বাভাবিক দেখাটা। খুব কম লোগোই আছে যে রিয়েল এস্টেট লোগো ডিজাইনে যে বিল্ডিং বাড়ি ব্যবহার করে নেই। কিন্তু অনেক সময় দেখা যায় যারা নতুনদের ভিতরে তারা দেখায় যে একটা লোগো ডিজাইনে দেখা যাচ্ছে টেক্সট হচ্ছে একরকম, কিন্তু লোগো ডিজাইনের যে আইকন সেটা হচ্ছে আরেক রকম। অর্থাৎ এখানে আমি যদি উদাহরণটা বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে এই যে আমার লোগোটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির, কিন্তু আইকন দিয়ে রাখলাম কোনো ওষুধ কোম্পানির বা রিয়েল এস্টেটের সাথে যায় না এমন একটা আইকন আমি দিয়ে রাখলাম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু লোগোটা তার যে গুণ, লোগোর যে কতগুলো বৈশিষ্ট্য, ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স সেটা কিন্তু হারালো। তাহলে এখানে অবশ্যই আমি খেয়াল রাখতে হবে রং ইমোশন করা যাবে না। অর্থাৎ এখানে যেই লোগো সেই লোগো টেক্সট অনুযায়ী, সেই নিশ অনুযায়ী আমাকে আইকন ইউজ করতে হবে। হ্যাঁ, এখন ইমোশনটা এখানে কিভাবে কাজ করলো খেয়াল করে দেখেন। স্বাভাবিক অর্থে রিয়েল এস্টেট লোগো ডিজাইন একটু আগে বলেছি যে এখানে আপনার যে ঘর বাড়ি বিল্ডিং এগুলো দেওয়া থাকে, কিন্তু এখানে হঠাৎ করে যখন একজন ভিউয়ার্স যখন লোগোটা দেখবে তখন সে কিন্তু এই আইকনটা দেখে একটু কনফিউজড হয়ে যাবে, তার ইমোশনটা কিন্তু একটু ঋণাত্মক বা একটু নেগেটিভলি চলে যাবে, যে মিলবে না, কনফিউজ থাকবে তার থিঙ্কিংটা, যে রিয়েল এস্টেট লোগো ডিজাইনের এই ডেভেলপার কোম্পানির সাথে এই লোগো তো কখনোই যায় না। বিশেষ করে এই যে গ্রিন কালার, হয়তো গ্রিন কালারটা কোনো না কোনোভাবে যায়, কিন্তু প্রকৃতপক্ষে এই আইকনটা রিয়েল এস্টেটের সাথে কোনোভাবেই যায় না। তাহলে দেখা যাচ্ছে ইমোশন থেকে সরে গেল। তাহলে এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে যে ইমোশনটা যেন রং না হয়ে যায়। ডিজাইন করার আগে অবশ্যই গুগলে সার্চ করে আমরা দেখে নিব, সেই অনুযায়ী ধারণা করে তারপরে আমরা লোগো ডিজাইন করব। এটা হচ্ছে আবার 1 নাম্বার নিয়ম। এবার আমি একটু দেখি যে এখানে কি আছে। পরে কালার, এটাতে সবচেয়ে বেশি রকমের আমাদের সমস্যা
করে থাকে যে নতুনদের জন্য যারা লোগো ডিজাইনের কালারটা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে কালার অ্যাপ্লাই কালার নিশ অনুযায়ী কালার হওয়া উচিত এক, আর করা হচ্ছে আরেক। যেমন এখানে একটা খেয়াল করে দেখি যে এটা সাপোজ একটা বিউটি পার্লার এর লোগো, আর বিউটি পার্লার মানেই বুঝতে হবে বিজনেসটা হচ্ছে যারা ওমেন বা ফিমেল তারা সাধারণত ওনার থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইসব বিউটি পার্লার বা স্পার মেইন কাস্টমার কারা, মেয়ে ফিমেল, তাই তো। তো এখন মেয়ে বা ফিমেলদের চোখে সাধারণত পার্পল কালার, তারপরে পিঙ্ক কালার, রেড কালার, ব্লুইশ কালার এগুলো চলে। এখন সাপোজ আমি যদি একটা এই ধরনের এই কালার দিয়ে রাখি, অথবা আমি যদি এখানে যদি যদি কোনো একটা অন্য কালার, যেমন সাপোজ আমি যদি কি দেওয়া যেতে পারে, যেমন আমি সাপোজ হলুদ কালার দিয়ে রাখলাম, হ্যাঁ, তাহলে কিন্তু লোগোটা কিন্তু ফুটতেছে না। আমি যদি এখানটাতে যদি আরেকটু এরকম পার্পল দিই, তাহলে দেখেন কিছুটা হলেও কিন্তু লোগোটা এই কালারের সাথে আপনার এই নিশ যেটা এটা কিন্তু ম্যাচ করে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে লোগো ডিজাইনের কালারটা অনেক বেশি রকম ফ্যাক্ট। এখন এখানে আমি বুঝবো কিভাবে কোন কালার দিব। অ্যাকচুয়ালি গুগলে যখন সার্চ দিব এই লোগো ডিজাইন নিয়ে, যে নিশটা নিয়ে আমি কাজ করব, সেই ডিজাইনটা লোগো আমি গুগলে সার্চ দিলে আমি দেখতে পাবো সে কালার সম্বন্ধে আমার একটা আইডিয়া আসবে। আর যখন আইডিয়া আসবে তখনই কিন্তু আমি সেখানে কালারটা ইউজ করতে পারবো। তাহলে এখানে কালারটা অনেক বড় একটা ফ্যাক্ট, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কালারে যদি একটু হেরফের হয় তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই কালারের দিকে খেয়াল রেখেই কাজটা করতে হবে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ফন্ট। উপযুক্ত ফন্টের ব্যবহারে আমাদের লোগো ডিজাইনটা অনেকাংশেই নষ্ট হয়ে যায়। কীরকম? যেমন আমরা লোগো ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় যে এমন হতে পারে যে লোগোর আইকনটা ভালো না, হ্যাঁ, লোগোর নামটা অনেক বড় বা অনেক লং বা অনেক শর্ট, এটা কোনো ফ্যাক্টর না। আইকনটাও সুন্দর না, নামও সুন্দর না, কিন্তু অনেক সময় টাইপোগ্রাফির জন্য, অর্থাৎ সুন্দর এবং সুইটেবল বা রিলিভেন্ট ফন্টের কারণে ওই লোগোটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাকে ফন্ট বাছাইয়ে অনেক বেশি রকমের সচেতন থাকতে হবে যেন ফন্টটা অনেক ক্লিয়ারলি প্রফেশনালভাবে ইউজ করতে পারি। এই জন্য আমি এটা সহজ একটা কথা বলবো, আপনি যেই নিশের আপনি লোগো ডিজাইন করবেন, আপনি সঙ্গে সঙ্গে গ্রাফিক রিভারে যাবেন। গ্রাফিক রিভারে গিয়ে সার্চ বক্সে লিখে সার্চ দিবেন, যেমন রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লোগো। তো রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট যখন সার্চ দিবেন তখন দেখবেন যে একেবারে নিচের দিকে যে প্রোডাক্টটা আসছে, অনেকগুলো প্রোডাক্ট আসবে, যে কোনো একটা সিলেক্ট করবেন, যে ফন্টটা ভালো লাগবে সিলেক্ট করে একেবারে নিচের দিকে যাবেন, দেখবেন সেখানে ফন্টের লিঙ্ক দেওয়া আছে এবং ফন্টের নাম দেওয়া আছে। তার মানে বুঝতে হবে গ্রাফিক রিভারে সাবমিটকৃত যে রিয়েল এস্টেট লোগো ডিজাইন তার ফন্ট সেটা। অর্থাৎ এখানে কথা মনে রাখবেন, এইসব লোগো ডিজাইনের এগুলো কিন্তু বিশ্বাসযোগ্য। এবং গ্রাফিক রিভার হচ্ছে এমন একটি মার্কেট প্লেস যেখানে আপনার যা কিছু উপস্থাপন করা হয়, হ্যাঁ, সব কিছু যারা টিম মেম্বার রয়েছে গ্রাফিক রিভারে তারা কিন্তু রিভিউ করেই তারপর কিন্তু অর্ডারটা বা সেই আইকন বা লোগোটা বা যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা কিন্তু তারা তাদের ওয়েবসাইটে ফ্ল্যাশ করে। সো এক্ষেত্রে মনে রাখতে হবে যে গ্রাফিক রিভারে গিয়ে আমরা সেই ফন্ট দেখে নিব। উপযুক্ত ফন্ট ব্যবহারে আমাদের লোগো ডিজাইনটা এমনিতে সুন্দর হয়ে যায়। যেমন এখানে সাপোজ এখানে যেমন এই আইকনটা হচ্ছে বিউটি পার্লারের, হ্যাঁ, সাপোজ আমি যদি এটা কালারটা চেঞ্জ করে একটু পিঙ্ক টাইপের করি তাহলে কি দাঁড়াচ্ছে, কিছুটা পার্পল, তাহলে এটা কিন্তু মেয়েলি টাইপের একটা কালার, হ্যাঁ, যে মেয়েলি যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। এখন আমি যদি সাপোজ এটাকেও এই ফন্টটাকেও যদি ইউজ করি এভাবে কালার দিয়ে, দেখা যায় বিউটি পার্লার অ্যান্ড স্পা, কিন্তু আইকনটা সুন্দর, আইকাচি, বাট ফন্টটা কিন্তু মিলল না। তাহলে এই ফন্টটা যদি আমরা অন্যটা একটা ইউজ করতাম তাহলে দেখা যাচ্ছে কি যে আমাদের লোগো ডিজাইনটা আরও সুন্দর হতো। তাহলে এক্ষেত্রে আমি বলবো যে ফন্টের প্রতি আমাদেরকে অনেক বেশি রকম সচেতন হতে হবে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে রং সিম্বল। অ্যাকচুয়ালি রং সিম্বল এবং রং ইমোশন দুটো একই জিনিস। তারপরে শর্টকাটে আমি দেখাচ্ছি। যেমন রং সিম্বলের ক্ষেত্রে যেমন আমি এই ডিজাইনটার কথা বলি, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে এখানে বলা আছে যে কনস্ট্রাকশন বিজনেস, অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন বিজনেসের সাথে সাধারণত বিল্ডিং বাড়ি, হ্যাঁ, যন্ত্রপাতি এইসব কিন্তু যায়।
কিন্তু আমরা যদি অনেক সময় এই কনস্ট্রাকশন বিজনেসের ক্ষেত্রে এমন একটা আইকন ইউজ করি বা সিম্বল ইউজ করি যেটা কনফিউজিং, যেমন এই যে কনস্ট্রাকশন, সাপোজ এটা কনস্ট্রাকশন বিজনেসের নাম, টেক্সট লোগোর নাম, কিন্তু আমরা কনস্ট্রাকশনের সেই লোগোর সাথে বা আইকনের সাথে আমাদের কোনো মিল নাই, হ্যাঁ, সিম্বলের মিল নাই, তাহলে যদি মিল না থাকে এটা কনস্ট্রাকশন বিজনেসের মধ্যে পড়বে না, যার কারণে এই কনস্ট্রাকশন বিজনেসের লোগোটা তার সৌন্দর্য হারাবে। তাহলে এক্ষেত্রে আমি বলবো যে লোগো ডিজাইনের ক্ষেত্রে সঠিক সিম্বলটা ব্যবহার করতে হবে। এই জন্য গুগল বা পিন্টারেস্টে সবচেয়ে বেশি সার্চ করে কনস্ট্রাকশনের লোগোগুলো কেমন হয় সেগুলো দেখতে হবে। প্রথমত দেখে তারপর 4-5টাকে আইডিয়া করে মিক্স করে একটা নতুন কিছু বের করে আনতে হবে। তাহলে একটা ডিজাইন করতে হলে অবশ্যই নিশ অনুযায়ী আমাকে সঠিক এবং রিলিভেন্ট সিম্বল ব্যবহার করতে হবে, তাহলে আমরা ডিজাইনটাকে সুন্দর বা অর্থবহ করতে পারবো লোগো ডিজাইনটাকে। ফ্লেক্সিবল অ্যানাফ, ফ্লেক্সিবল যেটাকে বলা হয় নমনীয়। আমি যদি এখানটা একটু খেয়াল করি, আমি যেটা আনি, আমরা অনেক সময় এই লোগো ডিজাইনের ক্ষেত্রে ধরে নিচ্ছি এটাই আমার লোগো ডিজাইন, হ্যাঁ, আমরা অনেক সময় লোগো ডিজাইনটাকে এই আইকনটাকে উপরেও দেই, আবার অনেক সময় আইকনটাকে এরকম ডানে বামে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে দিই। আসলে আমরা যখন লোগো ডিজাইন করি, ক্লায়েন্টকে যখন লোগো জমা দিই, তখন মনে রাখতে হবে যে আমরা দুইভাবেই আমরা দিব, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুইভাবেই দিব। তাহলে হবে কি যে ক্লায়েন্ট আমাদের লোগোটা বা আমার তৈরি করা লোগোটা সে যে কোনোভাবেই ইউজ করতে পারে। অনেকে আছে ওয়েবসাইটের ভিতরে এভাবে ইউজ করে, অনেকে আছে লেটার হেড বা অন্যান্য যে বিজনেস কার্ড এইভাবে ইউজ করে। দেখা যায় যে একটা বিজনেস কার্ডের ফ্রন্ট সাইডে সে ব্যবহার করতেছে এটা, আর ব্যাক সাইডে ব্যবহার করতেছে এরকম ভার্টিক্যাল। তাহলে এটা কিন্তু ক্লায়েন্টের একটা নিজস্ব মর্জি অনুযায়ী ব্যবহার করতে পারে। তা আপনি যখন এইভাবে লোগো ডিজাইনের ক্ষেত্রে এটা করে দিবেন, পিএনজি, জেপিজি, হ্যাঁ, অলমোস্ট সবগুলো যা যা ফাইল আছে যদি করে দিবেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু সে এটা ইউজার ফ্রেন্ডলি হিসেবে ব্যবহার করতে পারে এবং ক্লায়েন্ট আপনার উপর খুশি থাকবে, আপনাকে প্রফেশনাল মনে করবে, ভবিষ্যতে এটা আপনার কাজ পাওয়ার জন্য একটা বড় ধরনের একটা নিয়ামক হয়ে দাঁড়াবে। তাহলে এখানে বুঝলাম কি যে ইউজার ফ্রেন্ডলি লোগোটা যেন হয়, তাতে লোগো ডিজাইনের মানটা ঠিক থাকবে এবং ডিজাইনটা ক্লায়েন্ট সুন্দর মতো ব্যবহার করতে পারবে। তাহলে ডিজাইনের ক্ষেত্রে আমরা এই দুইভাবেই ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট দেখি আমাদের কি আছে, বিজি এলিমেন্ট। আমরা অনেক সময় লোগো ডিজাইন করতে গেলে এলিমেন্টটাকে একদম বিজি করে দিই। বিজি বলতে আমি যদি এখানে একটু দেখাই, যেমন সাপোজ আমি এটা দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, যেমন এখানে এই বিজি এলিমেন্ট আমাকে বলা হলো কনস্ট্রাকশন বিজনেসের লোগো করার জন্য। আমার সব কিছু ঠিক আছে, এটা হচ্ছে আমার মনে করেন যে বিজনেসের কোম্পানির যে নাম, লোগোর নাম। কিন্তু এই জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে এলিমেন্ট অ্যাকচুয়ালি দুইটা। তো দুইটা এলিমেন্ট দিয়ে আমরা একটা ডিজাইন করলাম। একটু খেয়াল করে দেখা যাক যে এই আইকনটা শুধু এভাবে আছে অথবা এই আইকনটা শুধু এভাবে আছে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে, তাই না? খুব একটা বিজি না, চোখের মধ্যে লাগে না। কিন্তু আমরা যদি এইভাবে জিনিসটা করে দিই, আরও কিছু এলিমেন্ট যুক্ত করে দিই, তাহলে কিন্তু আইকনটা একেবারে পুরোপুরি নষ্ট হয়ে যায়, আইকনটা আইক্যাচি হয় না। তাহলে এতে কিন্তু তার লোগোর যে মিনিমালিস্ট যে ফিচার্সটা এটা কিন্তু থাকে না। তাহলে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ডিজাইনের আইকন, যে লোগো ডিজাইনের আইকন, সেটা যেন খুব বেশি রকমের বিজি না হয়ে যায়, খুব বেশি রকম যেন হিজিবিজি না হয়ে যায়, তাহলে কিন্তু ওই আইকন অনুযায়ী লোগো ডিজাইনটা সুন্দর হবে না, ক্লায়েন্টের কাছে এটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না। এবং সেই ধরনের লোগো ডিজাইন আসলে এই পোর্টফোলিওতে রেখেও আসলে খুব একটা মানে ভালো ফল পাবেন না। তো এটা হচ্ছে মানে লোগো ডিজাইনের অন্যতম একটা মিস্টেক। ক্লিপার্ট, এটা আমরা সবচেয়ে বেশি কাজ করি। আমরা অনেক সময় একটু নিজেকে নিজে প্রশ্ন করি যে আচ্ছা, এই ডিজাইনটা যে কপি করা, এটা ওই ওয়েবসাইট ধরলো কিভাবে? আমরা সবাই কম বেশি জানি যে মার্কেট প্লেসগুলোতে বিহ্যান্স, ফাইবার, অ্যানিটাস্ক, আপওয়ার্ক সবাই কিন্তু একটি রোবট ব্যবহার করে, একাধিক রোবট ব্যবহার করে। রোবটই কিন্তু দেখা যায় পরবর্তী সময়ে ওই ডিজাইনটা কপি নাকি কপি ছাড়া, কপিরাইট ছাড়া তা কিন্তু বের করে দেয়, কারণ রোবটের মাধ্যমেই কিন্তু সম্ভব। যেমন আমি একটা ডিজাইন সাবমিট করলাম, সাবমিট করার পর আইকনটার সঙ্গে সঙ্গে আপওয়ার্ক রিভিউ করবে বা গ্রাফিক রিভার রিভিউ করবে। গ্রাফিক রিভার রিভিউ করবে কাদের দ্বারা? দেখা যাবে কোনো রোবট দ্বারা। রোবট সঙ্গে সঙ্গে এটা বলে দিবে যে এটা এই কোম্পানির এখান থেকে কপি করা হয়েছে। তখন কিন্তু সাথে সাথেই কিন্তু
আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে এবং ধরতেও পারবে যে এটা আপনার আইকনটা কপি করা। ক্লিপআর্ট ফ্লিপিক থেকে নিয়েছেন, শাটারস্টক থেকে নিয়েছেন, 123 RF থেকে নিয়েছেন, অ্যাডোবি স্টক থেকে নিয়েছেন, এটা আপনি ধরা পড়ে যাবেন। আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন না একদিন আপনাকে ধরা খেতেই হবে। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো ক্লিপআর্ট বা যেটা ভেক্টর সেটা ইউজ করা যাবে না। হ্যাঁ, আপনি ইউজ করতে পারেন একেবারেই ওইটার উপর বেসিক করে প্রায় 80 থেকে 90% চেঞ্জ করে দিবেন, একেবারে কালার থেকে শুরু করে শেপ সব কিছু মিনিংটাকেই ঘুরিয়ে দিবেন, এপার ওপার করে দিবেন। তাহলে আপনার আইকনের ক্ষেত্রে এই সমস্যাটা আর হবে না এবং লোগো ডিজাইনটাও সেক্ষেত্রে সুন্দর হবে। আবারও বলছি, লোগো ডিজাইন করার ক্ষেত্রে সরাসরি কেউ ফ্লিপিক, শাটারস্টকের কোনো ভেক্টর ইউজ করবেন না, ক্লিপআর্ট ইউজ করবেন না, তাহলে কিন্তু এই লোগো ডিজাইনটা কার্যকর হবে না। তাছাড়া আপনি যদি কপি করে দেন, হয়তো ক্লায়েন্ট আপনাকে সাময়িক সময়ের জন্য লোগো ডিজাইনটা আপনার কাছ থেকে অ্যাকসেপ্ট করবে, পরবর্তী সময় কিন্তু সে যখন এটা তার কোম্পানিতে বা বিজনেস কার্ড বা কোথাও ইউজ করবে, তখন সেটা যখন ধরা পড়বেন তখন কিন্তু ক্লায়েন্টের প্রবলেম হবে। ক্লায়েন্ট তখন দেখা যাবে কপিরাইট আইনে তার কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে এবং তখন কি সেই কিন্তু আপনাকে এখানে ইনভলভ করে ফেলবে। আর আপনি ইনভলভ হওয়ারই কথা, কারণ আপনি তাকে ডিজাইন করে দিয়েছেন, এর জন্য এটা আপনি দায়ী। হ্যাঁ, এই হচ্ছে তাহলে মূল থিম, যে এটাকে কপিরাইট হয়ে যাবে না। এরপর আসছে ব্যাড কম্পোজিশন। এখানে বেশ কিছু লোগো আছে, আমি জিনিসটা যদি একটু বিশ্লেষণ করে বলি। সাপোজ আমি এটাকে আরেকটা কপি করতেছি। আচ্ছা, এখানে কম্পোজিশন মানে কি? কম্পোজিশন মানে লোগোর ভিজুয়ালিটি, লোগোটা কত সুন্দর তা দেখার একটা প্রক্রিয়া। সাপোজ আমার কম্পোজিশনগুলো দেখেন, কম্পোজিশন কিন্তু আসলে একটা না, অনেকগুলো জিনিস মিলেই কিন্তু অ্যাকচুয়ালি কম্পোজিশন। আমি শর্টকাটে কিছু বলতেছি। হ্যাঁ, যেমন এখানে এটা আমার লোগো ডিজাইন, এটা হচ্ছে আমার আইকন। একটু খেয়াল করে যদি দেখি যে এখানে আইকনটা তুলনামূলকভাবে অনেক ছোট আর টেক্সটগুলো অনেক বড়, তাহলে কিন্তু সঠিক কম্পোজিশন হলো না। হ্যাঁ, তাহলে কিন্তু এক্ষেত্রে লোগোটা তার কম্পোজিশনের যে বৈশিষ্ট্য সেটা হারালো। আবার যদি এমন হয় যে আমরা এই টেক্সট করতেছি এতটুকু কিন্তু আইকন করলাম এত বড়, তাহলে কি দাঁড়ালো? তাহলে কিন্তু এই লোগোটাও কিন্তু খুব একটা সুন্দর হলো না। কারণ কি, এর সাথে মানানসই বা সামঞ্জস্য যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থাকতেছে না। তাহলে আমাকে লোগো ডিজাইনটা করার ক্ষেত্রে অবশ্যই আমার ডিজাইন, টেক্সট এবং আইকন, টেক্সট এবং আইকন এই দুটার যদি একটা সামঞ্জস্যপূর্ণ একটা ভাব রাখা যায়, তাহলে এই কাজটা করা যায়। যেমন দেখেন এখানে জিনিসটা, যে এখন কিন্তু ডিজাইনটা কিন্তু মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ হয়েছে। তো এক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে ডিজাইনে আইকন এবং টেক্সটের ভিতরে একটা সামঞ্জস্যপূর্ণ ব্যালেন্স রেখেই কিন্তু ডিজাইনটাকে করতে হবে। এইটা হচ্ছে এক ধরনের কম্পোজিশন। আচ্ছা, এরপরে আরেকটা কম্পোজিশন আমি দেখাচ্ছি, যেটা আমরা অনেক সময় খুব বেশি রকমের ভুলগুলো করি। যেমন এই ক্ষেত্রে আমি এখানে যদি দেখাই, এটা হচ্ছে আমার মেইন টেক্সট, কনস্ট্রাকশন বিজনেস। আর এটা মেক ইউর অ্যাকোমোডেশন, ধরে নিচ্ছি এটা আমার ট্যাগলাইন। আমরা করি কি দেখেন, এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে মেইন যে লোগো টেক্সট, এইটা সবসময় আমাকে মানে বোল্ড রাখতে হবে। হ্যাঁ, আর যেটা আমার ট্যাগলাইন, এটাকে সবসময় রেগুলার বা বোল্ডের নিচে যেটা সেমি বোল্ড, হ্যাঁ, এটা করা যেতে পারে। এটা করলে হবে কি, দেখেন এখানে কিন্তু ডিজাইনটা আপনার সুন্দর লাগতেছে, তুলনামূলকভাবে এটা ভিজুয়ালিটিটা সুন্দর। তাহলে এই জিনিসটা আপনাদের ঠিক রাখতে হবে। এই জিনিসটা ঠিক রাখলে আপনার লোগো ডিজাইনটাও খুব কিন্তু সুন্দর হবে। এখন আমি যদি চিন্তা করে দেখি যে একটু দেখি, দেখা যাবে ভিজুয়ালিটির দিক থেকে এটা অনেক বেশি রকম মানে ভাল লাগতেছে। তাহলে এই জিনিসটা মাথায় রেখেই অ্যাকচুয়ালি কাজ করতে হবে। হ্যাঁ, এরকমভাবে করলে আমার ডিজাইনটা সঠিক বা সুন্দর হবে। আচ্ছা, এরপর আমরা এখানে আরেকটা দেখতেছি যে একটা লোগোর ভিতরে আসলে কি থাকে, একটা আইকন, লোগো টেক্সটের যে মেইন টেক্সট এবং ট্যাগলাইন। বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলটা সবার হয়। দেখা যায় এই যে আইকনটা দিয়েছেন একেবারে উপরে, তার অনেক উপরে একটু ছাড়া ছাড়া, মেইন টেক্সটটা মাঝখানে, তারও অনেক নিচে যে লোগো টেক্সটের যে আইকন। তিনটার ভিতরে আমি যদি একটু জুম করে দেখি, তাহলে দেখা যাবে তিনটার ভিতরে গ্যাপ কিন্তু অনেক বড় রকমের। তো এই জন্য আমাকে কি করতে হবে, এই গ্যাপগুলো একটু ফিল আপ করে আনতে হবে, যেন ডিজাইনটা মানে এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।
হ্যাঁ, তো এইভাবে আমাদের এই ডিজাইনটা করতে হবে যেন এটা মানে স্পেসগুলো যেন বেশি না হয়। স্পেস যখন বড় হয়ে যাবে তখন দেখা যাবে কি একটার সাথে একটা ছাড়া, যেমন আমি একটু একটু কমাই দিচ্ছি স্পেসটা, স্পেসটা বাড়াই দিচ্ছি, তাহলে দেখা যায় লোগোটা কি দাঁড়াচ্ছে। অনেকেই আমি দেখি এই জিনিসটা এই ভুলগুলো করে। তো দেখা যাচ্ছে যেমন সাপোজ এইভাবে করে রাখে, তাহলে দেখা যাবে দেখলে কি মনে হচ্ছে তিনটা ছাড়া ছাড়া না, কিন্তু আমি যদি তিনটাকে একত্রিত করার চেষ্টা করি বা একত্রিত করি তাহলে কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে স্যুট হয়ে যায়। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে ডিজাইন করার সময়, যে আইকন, টেক্সট এবং ট্যাগলাইন যেন তিনটা সামঞ্জস্যভাবে মানে স্পেসটা দেওয়া থাকে। আচ্ছা, এবার পরের যে কম্পোজিশন যে ভুলগুলো হয়, যে আমরা এখানে যে এখানে আমি তো একটু আগে বলেছি যে এটাকে আমরা বোল্ড করব, আর এটাকে আমরা কি করব যে সেমি বোল্ড বা রেগুলার একটা কিছু করব। এখানে যদি আমি এই কথা এটা চিন্তা করি যে এটাকে আমি যদি একটু বড় করতে মানে ক্যাপিটাল দিতে চাই, তাহলে এখান থেকে যে চেনকে আপার কেস করে দিব কনস্ট্রাকশন বিজনেস। আর নিচের যে এই জিনিস মানে ট্যাগলাইনটা, এই ট্যাগলাইনটাকেও আমরা এরকম ছোট হাতের না করলে, হ্যাঁ, বরং চেষ্টা করব যে বড় হাতের করে দিতে, তাহলে ডিজাইনটার মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ থাকে। এই যে দেখেন আপনি আগের থেকে কিন্তু এই যে এটা আগেরটা, হ্যাঁ, এটা আর এটা হচ্ছে পরেরটা, তাহলে এখানে কিন্তু যেটা আগেরটা এটা আগেরটার চেয়ে কিন্তু পরেরটা কিন্তু ভালো লাগতেছে। হ্যাঁ, এক্ষেত্রে আমার এই ডিজাইনটা আছে 78, হ্যাঁ, ফন্ট সাইজ 78 পিটি আর 57, এটাকে আমি একটু 55 করে দিই। এটা করে দিলে জিনিসটা দেখেন এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে যে লোগো টেক্সট যে মেইন টেক্সট না, এটা হচ্ছে বোল্ড কালি দেওয়া, আর যেটা নর্মাল কালি দেওয়া সেটা হচ্ছে মেক ইউর অ্যাকোমোডেশন, অর্থাৎ এটা হচ্ছে মানে ছোট মানে স্মল লেটার না দিয়ে ক্যাপিটালে দিব কিন্তু ফন্ট ছোট করে দিব, এবং এটার যে ক্যারেক্টার এটা বোল্ডের চেয়ে ছোট বা বোল্ডের চেয়ে যেটা কম পাতলা চিকন টাইপের সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এটা হলো আরেকটা কম্পোজিশন। আমরা আরেকটা যে ভুলগুলো করি সেই ভুলগুলো দেখাচ্ছি। এই ভুলটা হচ্ছে যেমন লোগো ডিজাইন করার ক্ষেত্রে আমরা অনেক সময় এই যে এটাকে দেখা যায় মোট এটার থেকে মানে লোগো মেইন যে টেক্সট লোগো টেক্সট এটার থেকে আমরা ট্যাগলাইনটাকে বেশি বড় করে ফেলি। ট্যাগলাইনটা বেশি বড় করার কারণে লোগো ডিজাইনের যে যে মূল আকর্ষণ, মূল ভিউ ইমেজ সেটা কিন্তু ভ্যালুর যেটা হারায়। তাহলে এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে লোগো ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ট্যাগলাইন এবং লোগোর যে মেইন টেক্সট তার ভিতরে একটা সামঞ্জস্যপূর্ণ ভাব রাখা। সামঞ্জস্যপূর্ণ ভাবটা রাখতে পারলেই তো দেখা যায় এই ক্ষেত্রে আমরা ডিজাইনটাকে সুন্দর করতে পারি। যেমন আমি একটু যদি কম্পোজিশনটা করে দেখাই, সাপোজ এটা যদি আমি এটা আপার কেস নিব এবং এটা আমি বোল্ড করে দিব, আর এটাকেও আমি আপার কেস করে দিব। এখানে এটা আমার ফন্ট সাইজ হচ্ছে সাপোজ 73 আর এটার ফন্ট সাইজ 56, তো এটাকে আমি একদম ছোট করে দিব। এই ছোট বলতে এত না, 50। এখন এটাকে আমার কাজ করতে হবে কি, এটা একটা অ্যাডজাস্ট করতে হবে। দেখেন অ্যাডজাস্টমেন্ট আমি দেখা দিচ্ছি কীভাবে অ্যাডজাস্টমেন্টটা করবেন। আমি আরেকটু ছোটো দিই, 48 দিই বা 45 দিই। এখন অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করব, একটা ট্যাগলাইন করার পর এই ট্যাগলাইনটাকে একটু ডেকোরেট করে আপনারা সবসময় ব্যবহার করবেন। কীরকম, এখন আমি এটাকে সিলেক্ট করে ট্যাগলাইনটাকে সিলেক্ট করে আমি ক্যারেক্টারে যে এটাকে আমি বাড়াইয়ে দিব। এখন বাড়ায় যদি আমি আরেকটু বাড়াই দিই তাহলে এখানে কি দাঁড়াবে দেখেন, জিনিসটা কিন্তু একটু সুন্দর লাগবে। হ্যাঁ, ফন্ট ছোট কিন্তু আমার ট্যাগলাইনটা ছড়ায় ছিটে আছে বিধায়, তো আমি যে আরও যদি ছোট করে দিই আরও দেখতে সুন্দর লাগবে, প্রফেশনাল মনে হবে। এটাকে একটু উঠিয়ে তারপর আমি এখান থেকে আরও আমি স্পেসটা বাড়াই দিচ্ছি, মানে একটা বর্ণ থেকে আরেকটা বর্ণের স্পেসটা ছড়াই দিচ্ছি, তাহলে এই জায়গাটায় দেখেন এই জিনিসটা কিন্তু আরও মানে দেখতে সুন্দর লাগবে টেক্সটগুলো, অর্থাৎ মেইন টেক্সট এবং ট্যাগলাইনের টেক্সট। তাহলে এই যে দেখেন এখানে কিন্তু এখন ভালো লাগতেছে। তাহলে এই জায়গাটায় এইভাবে দিয়ে আমি যা একটু ছোটো করি, হ্যাঁ সরি এটা না, এই যে এটা এটাকে আমি আর একটু ছোটো করলাম, ছোটো করে এটাকে আর একটু উপরে উঠাই দিলাম। দেখেন এখন কিন্তু জিনিসটা আরও সুন্দর লাগতেছে। তো আমি যে আইকনটাকে একটু সামনে নিয়ে আসি মানে মাঝে নিয়ে আসি, তখন দেখেন জিনিসটা কিন্তু আরও বেশি ফুটে উঠছে। তাহলে এই জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে যে ডিজাইনটাকে আমাকে সুন্দর এবং অর্থবহ করতে হলে প্রথমত আমাকে কি করতে হবে যে ভিজুয়ালে যেতে হবে।
প্রথম দেখাতেই যেন কিছু একটা মনে হয়, হ্যাঁ, এরকম কিছু করে আমাকে লোগো ডিজাইনটা করতে হবে। এরকম আরও অনেক ধরনের মিস্টেক্স আছে, তবে যারা নতুন, আমার ভিডিও সাধারণত নতুনদের জন্য, এই 6-7টা ভুল যদি অ্যাভয়েড করে লোগো ডিজাইন করে, আস্তে আস্তে তারা লোগো ডিজাইনে অনেক বেশি রকম স্কিলড হবে। স্কিলের তো আসলে শেষ নাই, স্কিলের শিক্ষারও শেষ নেই, স্কিলে অনেক রকম হয়। তাহলে এটা হচ্ছে আমার আজকের ক্লাস, যেখানে আমি লোগো ডিজাইনের যে মিস্টেকগুলো আমরা সাধারণত করে থাকি সেই মিস্টেকগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।